সাপ উদ্ধার নিয়ে বর্তমানে যেটা চলছে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ব্লগার ইউটিউবার এরা কিন্তু ভালো রকম কাজ করছে এবং কাজটা কতটা যুক্তিযুক্ত সে প্রশ্ন আমি তাদের করতে পারি, কিন্তু তারা বলতেই পারে যে আমাদের কাজে কেন বাধা দিচ্ছি। এবার আমার প্রশ্নটা যেটা থাকবে তাদের কাছে, যদি তারা কেউ দেখে যে সাপ রেস্কিউ করার অর্থ কি। সাপ রেস্কিউ মানে জাস্ট কারো বাড়িতে ঢুকেছে বা কোনো জালে আটকে গেছে, কোনোভাবে কোথাও আটকা পড়েছে, যেখানে মানুষ বা ওই প্রাণীটির কোনো সংঘাত তৈরি হয়েছে, সেই জায়গা থেকে তাকে মুক্ত করা। তার মানে এই নয় সাপটার কোনো ভিডিও বানানো, মানে ভিডিও আমরা বানাতেই পারি, সেটা জাস্ট ওই উদ্ধার কার্যের সময়টুকুই ভিডিও বানানো। তাকে রাগিয়ে ফনা তুলিয়ে ভিডিও বানানো বা তাকে অন্য জায়গায় রিলিজ করার কিন্তু বিজ্ঞানের দিক থেকে কোনো গুরুত্বই নেই। মানে আমরা চ্যানেলের একটা খুব স্পেশাল নিউ ভিডিওতে তোদের সকলকে স্বাগত। তো দেখতেই পাচ্ছিস আমার সাথে আজকে যিনি আছেন তার পরিচয়টা আগে একটু করিয়ে দিই। তো থাম্বনেল দেখে তোরা অলরেডি বুঝে গেছিস যে, বা এই ভিডিওটা আমি আশা করছি অনেক জেনারেল অডিয়েন্সও দেখবেন। তো সকলের উদ্দেশ্যেই, আপনাদের সকলের উদ্দেশ্যেই বলছি, বা কম বেশি সারা বছরই সাপ থেকে একটা আমাদের আতঙ্ক অনেকেরই থেকে থাকে। তো আমাদের সাথে আছেন পরিবেশবিদও বলতে পারি, তারকেশ্বর গ্রিনমেটস বলে যে স্বেচ্ছা মানে এনজিও সংস্থা আছে, তো সেই সংস্থার মেম্বার উনি। প্রচুর সাপ বিষয়ে, সাপ রেস্কিউয়ার বা অন্যান্য সাপের পরিচয় হিসেবে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম স্যার করে থাকেন। তো কল্যাণ স্যারকে আমাদের বায়োউইজার্ড চ্যানেলে স্যার স্বাগত জানাচ্ছি। স্যার, মেনলি আমাদের যেটা প্রশ্ন থাকবে, যে বেশ কয়েকটা প্রশ্ন আমি আপনার কাছে রাখবো। আমার প্রথম প্রশ্নে চলে আসছি যে, সাপের থেকে তো কম বেশি একটা, ধরুন বাচ্চা বলুন বা মিডল এজড পারসন বলুন, সকলেরই কম বেশি একটা আতঙ্ক বা ভয় অনেকেরই থাকে। যদিও আমরা জানি যে, আপনি এটা ডিটেলসে বলবেন যে সব ভয়টা ঠিক নয়, তবুও আপনার কাছে প্রথম আমার প্রশ্ন থাকবে যে, এই যে বিভিন্ন যে প্রকৃতির যে পশ্চিমবঙ্গে যে মেন যে সাপগুলো পাওয়া যায় আমাদের এই সব এলাকায় বলুন, এই যে টোটাল পশ্চিমবঙ্গ রাজ্যে, তাদের মধ্যে সব সাপ বিষহীন সাপ কোনগুলো বা বিষধর সাপ কোনগুলো, সব সাপগুলো থেকে কি আমাদের ভয় পাওয়ার কারণ আছে? আচ্ছা, প্রথমেই বলে নিই আমাদের এই ভয়ের কারণটা। মানে আমরা যারা বাংলা মিডিয়াম, তাদের প্রথম শেখানো হয় অয়ে অজগর আসছে তেরে। এই যে একটা প্রথমে আমাদের একটা ভুল ধারণা ধরিয়ে দিল, মানে অজগর মানেই তেরে আসে বা সাপ মানেই তেরে আসে, বা মানে বংশ পরম্পরায় আমরা কিছু জেনে আসছি যে সাপ মানেই তাকে মেরে দিতে হয়। মানে একটা ভয়ের কারণ, সাপ কামড়ালে মারা যায়, দেখতেও পায় মারা যায়, কিন্তু এই যে একটা মানে বংশ পরম্পরায় শুনে আসছি, সেই ভীতিটা কিন্তু আমরা এড়িয়ে যেতে পারছি না, কোনোভাবেই পারছি না। তো সেই জায়গা থেকে আমাদের চেষ্টা করতে হবে প্রথম এদের জানতে পারলেই কিন্তু ভয়টা কেটে যায়। আমরা যদি জানি যে আমাদের এলাকায় কতগুলো বিষধর, কতগুলো নির্বিষ, তাহলেই আমাদের কিন্তু ব্যাপারটা অনেকটাই ইজি হয়ে যায় এদের থেকে, মানে আমাদের যে ভয় সেটা কাটিয়ে ওঠার জন্য। মানে আমরা যদি জেনে যাই আমাদের পশ্চিমবঙ্গে যে বিষধর সাপগুলো আছে, তার মধ্যে মানুষের কন্ট্যাক্টে আসে প্রায় হাতে চার পাঁচটি, বাকিগুলো কোনোভাবেই মানুষের কন্ট্যাক্টে আসেনি, মানে বিষধর সাপের ক্ষেত্রে বললাম। আর বাকি যা যা দেখতে পাই সবই নির্বিষ। এটা যদি আমরা জানতে পারি তাহলে আস্তে আস্তে আমাদের ভয়টা কেটে যাবে। এবং এই যে 4-5টি সাপের কথা আমি বলবো, সেই 4-5টি সাপ মেনলি কোথায় থাকে, কিভাবে থাকে, কখন থাকে, সেগুলো যদি আমি আস্তে আস্তে জানতে পারি তাহলে আমার ভয়টা কাটবে। তো আমি প্রথম ছবি শুরু করি, আমাদের মানে বহুল পরিচিত সাপ হচ্ছে গোখরো, যেটা তোমরা এক্ষুনি স্ক্রিনে দেখতে পাবে। তো সেই গোখরো চিনবো কিভাবে, প্রথমেই বলে নিই। তো এই সাপের ফনা আছে। ফনা বলতে কি, মাথার দিকটা চওড়া করতে পারে। তো সাধারণভাবে কেউ এমনি কোনো সাপ চওড়া করে না, মানে ফনাটা তোলে না। রেগে গেলে, বিরক্ত হলে বা ভয় পেলে তখন এরা ফনা তোলে সাধারণভাবে। তো যদি ফনা তোলে তখন আমরা দেখবো এই ফনার পিছনে কোনো দাগ আছে নাকি। সাধারণভাবে যদি একটা ইউ আকৃতির দাগ থাকে তাহলে সেটাকে আমরা বুঝবো একটা গোখরো। এবং এই গোখরো সাপ থাকে কোথায়? গোখরো সাপ থাকবে একটু শুকনো জায়গা পছন্দ করে ওরা। মাটির বাড়ির ইঁদুরের গর্ত বা বাড়ির আশেপাশে যে উঁচু গর্তগুলো আছে, উঁচু গর্ত মানে সাধারণভাবে জলে যেগুলো ডুবে নেই বা বেশিরভাগ সময়টাই জলের উপরে থাকে, সেরকম জায়গাতেই কিন্তু এই গোখরো থাকে। সেটা কিছু ইঁট জড়ো করা থাকুক বা কিছু আমরা কাঠ জড়ো করে রাখি বা ইঁদুর গর্ত করে রাখুক, সেরকম জায়গাতেই কিন্তু এই গোখরো থাকে। এই বর্ষার সময় এদের প্রজননের সময়, হ্যাঁ কিছু কালের নিয়মে সময় একটু এদিক ওদিক হয়ে যেতেই পারে, কিন্তু এই বর্ষার সময় প্রজননের সময়, এবং এই সময় এদের ডিম ফুটে বাচ্চা বের হয়। সেই জন্য মানুষের সঙ্গে সহজেই সাক্ষাৎ হয়ে যায় এবং সংঘাতও ঘটে। সংঘাত বলতে কি, কোনো কারণে আমরা তার কাছে চলে গেলাম ভুলবশত বা অজান্তেই চলে গেলাম, তখন কিন্তু কামড় হলেও হতে পারে। যাই হোক, গোখরো সাপ চিনলাম, কোথায় থাকে বুঝলাম। এবং সাধারণভাবে এই গোখরো সাপ যেহেতু মানুষের সঙ্গে সংঘাত হয়,
এর কামড় হলে আমরা কোথায় যাব? যে কোনো সাপের কামড় হলেই কিন্তু আমরা হাসপাতালে যাব, সে গোখরো হোক বা যাই হোক। এবার আমি চলে যাই পরের সাপ। পরের যে সাপটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেউটে। এই কেউটে সাপ চিনব কিভাবে? কেউটে সাপের চেনার উপায় হচ্ছে এরও ফনা আছে, এবং ফনার পিছনে যে দাগটা সেটা কিছুটা গোল দাগের মতো। এই দাগটা দেখেই বুঝবো এটা কেউটে সাপ। যাই হোক, এই থাকে কোথায় এই সাপ? এরা একটু ভিজে বা স্যাঁতস্যাঁতে জায়গা পছন্দ করে, যেমন ধান জমির আশেপাশে বা পুকুর পাড়ে। এদের নামগুলো এর সঙ্গে কিছুটা জড়িয়ে রয়েছে, মানে অনেক স্থান ভেদে নাম হয়, আল কেউটে, গেড়ি ভাঙা কেউটে, এগুলো কিন্তু এর বাসস্থান অনুযায়ী নামগুলো হয়। তার মানে এই নয় যে আল কেউটে আর গেড়ি ভাঙা কেউটে আলাদা, মানে কেউটে সাপের প্রজাতি একটাই, থাকছে কোথায়? সাধারণভাবে একটু ভিজে বা জলা জায়গার কাছাকাছি। এদের খাদ্যাভ্যাসও আলাদা, মানে গোখরো সাপের খাদ্যাভ্যাসে যেমন আমরা দেখতে পাই ইঁদুর, তেমনি কেউটে সাপের খাদ্যাভ্যাসে আমরা শামুক, মাছ এই জাতীয় কিছু আমরা দেখতে পাই। মানে খাদ্যাভ্যাস অনুযায়ী কিন্তু তাদের বাসস্থানগুলো তৈরি হয়েছে। পরবর্তী যে সাপটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে আমাদের এশিয়ার সবচেয়ে বিষধর সাপ। সবচেয়ে বিষধর এই বেসিসে বললাম, স্থলভাগের বিষধর সবচেয়ে। এবং এই যে সাপটা, এর নাম হচ্ছে কালাচ বা ডোমনাচিতি। এই সাপটির কিন্তু কোনো ফনা নেই। চেনার উপায় তাহলে কি? চিনতে গেলে আমায় দেখতে হবে সাপটার গায়ের রং কি। গায়ের রংটা হচ্ছে পুরোপুরি কালো, এবং গায়ের উপর খুব সরু সরু একদমই চুরির মতো সাদা দাগ, যে দাগটা আবার মাথার দিকে নেই কিন্তু লেজের দিকে আছে। একটু খেয়াল করতে হবে দাগটা কি একদম মাথার দিকেই আছে কিনা। অনেক সময় আমরা রং বুঝতে পারি না, অনেক সময় আমরা দাগ বুঝতে পারি না, কিন্তু চেনার উপায়গুলো এটা। আমরা ছবিতে আরো ভালো করে দেখিয়ে দেবো এই দাগগুলো। তো এইটাই হচ্ছে কালাচ। এই কালাচ এরা কিন্তু বিভিন্ন পরিবেশেই মানিয়ে নিয়েছে, মানে এরা যে ওই মাঠেও থাকতে পারে, আবার মানুষের কাছেও থাকতে পারে, সব জায়গাতে কিন্তু থাকতে পারে। তবে কালাচ সম্পর্কে একটু জেনে নেওয়া ভালো। কালাচের কামড়গুলো কিন্তু সাধারণভাবে ঘুমন্ত মানুষেরই হয় এবং বিছানায় থাকা মানুষেরই হয়। এর অনেক কারণ থাকতে পারে, তবে এটুকু জেনে রাখি, মানে সাধারণভাবে এই বর্ষার সময় থেকে শুরু করে শীতের আগে পর্যন্ত এরা কিন্তু মানুষের কাছাকাছি চলে আসে, এবং কোনো কারণে কেউ যদি মানুষ ঘুমিয়ে থাকে তার বিছানার কাছাকাছি থাকতে পারে, মানে এসে থেকে যেতে পারে কিছুক্ষণ। কোনো কারণে মানুষের নড়াচড়ার জন্য কিন্তু সাপটির কামড় হতে পারে। এবং বলে রাখা খুব গুরুত্বপূর্ণ, এই সাপের কামড়ের লক্ষণগুলো কিন্তু খুবই অস্পষ্ট। সেইভাবে আমরা দাগ দেখতে পাবো না, রক্ত বেরোতে দেখবো না, জ্বালা যন্ত্রণা ফোলা সেইভাবে বুঝতেই পারবো না। কি বুঝবো তাহলে? প্রথম কথা, যেহেতু তীব্র নার্ভ বিষ, সেই জন্য সমস্ত স্নায়ু কিন্তু প্রায় অকেজো হয়ে যেতে শুরু করবে। আস্তে আস্তে আমরা দেখবো জায়গাটা অবশ হয়ে যাচ্ছে, চোখের পাতা বুজে যাওয়ার মতো লক্ষণ। বুজে যাওয়া বলতে ঘুমের বুজে যাওয়া নয়, সে নার্ভ যে কাজ করছে না সেরকম বুজে যাওয়া। কথা জড়িয়ে যাবে, এবং আরো কিছুটা সময় নষ্ট করলে আমরা দেখবো তার তল পেটেও কিন্তু অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই কালাচের লক্ষণটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। তবে এটাও বলার যে যদি সাপের কামড় হয়, সময় মতো যদি আমরা হাসপাতালে যাই তাহলে কিন্তু রোগীকে বাঁচানো সম্ভব। বাড়ি মোটামুটি ভাবে সাপের অ্যাক্সেস একতলা দুতলা আমরা দেখতে পাই, সাপ যেতে পারে, সে পাকার বাড়ি মাটির বাড়ি এরকম ম্যাটার করছে না। তবে ম্যাটার এটা করছে সেই ব্যক্তিটি ঘুমোচ্ছে আদেও মশারি টাঙিয়ে না না মশারি টাঙিয়ে। যদি মশারি ঠিকঠাক ভাবে টাঙিয়ে গুজে এবং মশারি টাঙানোর আগে সে ভালোভাবে ঝেড়ে নেয়, তাহলে কিন্তু কালাচের প্রকোপ থেকে আমরা অনেকটাই দূরে থাকবো। আচ্ছা স্যার, এরপর আমি নেক্সট প্রশ্নে আসবো যে এই যে সাপগুলোর কথা আপনি বললেন, এগুলো তো বিষ যুক্ত সাপের কথা বললেন, বা এই বিষহীন সাপ। আচ্ছা, বিষধর আরো বাকি আছে, সেগুলো একটু বলে নিই। বিষধর আর একটা হচ্ছে আমাদের ভারতবর্ষের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চন্দ্রবড়া। মানে ভারতবর্ষে সবচেয়ে বেশি এই সাপের কামড়েই কিন্তু মৃত্যু হয়। এবং এই সাপ যেহেতু সরাসরি বাচ্চা প্রসব করে, তো আমাদের এলাকায় এখনো টিকে রয়েছে। বাকি সাপগুলোর যেমন সংখ্যা আস্তে আস্তে অনেক কম আমরা বুঝতে পারি, কিন্তু এখনো পর্যন্ত চন্দ্রবড়া তার মোটামুটি তার বজায় রেখেছে তার সংখ্যাকে। তো সেই জায়গা থেকে এর একটু বাসস্থান বা এর কেমন দেখতে একটু জেনে নিই। এর দেখতে মানে সাধারণভাবে বাদামি রঙের, এবং গায়ে গোল কালো সাদা রঙের চাকা চাকা দাগ। এই চাকা চাকা দাগ কিন্তু আর কোনো সাপের নেই, মানে পরিষ্কার চাকা, গোল গোল চাকা চাকা দাগ। এই এরকম দাগ কিন্তু আর কোনো সাপেরই আমরা দেখিনি। তো এই দাগ দেখি আমরা বুঝবো এটা চন্দ্রবড়া। এই সাপ কাছাকাছি থাকলেই সে তার কিন্তু বিপদ বুঝতে পেরে সে নিজেকে ফুলিয়ে তার একটা আওয়াজ করতে থাকে। আওয়াজটা অনেকটাই প্রেসার কুকারের সিটির মতো। এই আওয়াজ দেখি আমাদের সচেতন হয়ে যাওয়া উচিত। সাধারণভাবে এরাও কিন্তু জলা জায়গার কাছাকাছি থাকতেই পছন্দ করে। এই সময় ধান জমি বা শীতের দিকে আমরা আবার দেখতে পাই পুকুরের কাছাকাছি, রোদ পোয়াতে, এগুলো আমরা দেখি।
তো সেই জন্য এরকম জায়গাতে কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। আর এই সাপের কামড়ের ক্ষেত্রে দেরি হলে কিন্তু আমাদের কিডনি নষ্ট হতে পারে, সেই হিসাবে কোনোভাবেই আমরা সাপের কামড়ে দেরি করব না। আচ্ছা, আরো কিছু বিষধর সাপ আছে, তো তাদের মধ্যে বেশিরভাগটাই মানুষের কন্ট্যাক্টে আসতে চায় না। যেমন আমি কিং কোবরা বা শঙ্খচূড়ের কথা যদি বলি, তারা কিন্তু মানুষের কাছাকাছি সাধারণভাবে আসে না। পাওয়া যায় কিছুটা দক্ষিণবঙ্গে সুন্দরবন, আবার কিছুটা উত্তরবঙ্গে। তো সেই হিসাবে যেহেতু মানুষের সংস্পর্শে আসে না, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তবে এটুকু জেনে রাখি, এটা হচ্ছে বেশ বড় সড়ো এবং মানুষকে যে কামড়ানোর প্রবণতা এদের মধ্যে খুব একটা দেখা যায় না। কিন্তু একটা উপকারী বিষধর সাপের কথা আমরা এই মুহূর্তে জানবো, সেটা হচ্ছে শাঁখামুটি। কি ব্যাপার? শাঁখামুটি দেখতে কিরকম? একদমই খুব সুন্দর দেখতে, মানে চওড়া ব্যান্ডের হলুদ কালো দাগ আমরা দেখতে পাবো। তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ ছবিটা। যতখানি চওড়া হলুদ দাগ, ততখানি চওড়া কালো দাগ এই শাঁখামুটি সাপের। খুব শান্ত সাপ, মানে খুব শান্ত বলতে এটাই, এর কামড়ের নথি কিন্তু সেইভাবে নেই। মানে আজ পর্যন্ত কোনো জায়গায় রেকর্ড হয়েছে যে তাকে শাঁখামুটি কামড়েছে, এই রেকর্ডটা কিন্তু সেইভাবে নেই। এতটাই শান্ত, মানুষের হাত পা কাছে পৌঁছে গেলেও কিন্তু কামড়াতে দেখা যায়নি। তার মানে কামড়াতে পারে না কিন্তু এরকম নয়, কামড়াতে পারে। বিষধর কামড় হলে কিন্তু ফল মারাত্মক হতে পারে। আরো একটা ভালো দিক, এই শাঁখামুটি কিন্তু অন্যান্য সমস্ত সাপেদেরই খায়। তার বিভিন্ন মানে ছবি ভিডিও আমরা দেখেছি, আমরা নিজেরাও দেখেছি। তো সেই জায়গা থেকে যদি এলাকায় শাঁখামুটি থাকে, তাহলে কিন্তু অন্যান্য সাপের সংখ্যা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। সেই হিসাবে মানে এই সাপ থাকা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমাদের মোটামুটি বিষধর সাপ। আচ্ছা, বিষহীন সাপগুলো? আচ্ছা, বিষহীন সাপ তো অনেক আছে, মানে এই তো আলোচনা করলাম 5-6টা, তো বাকি প্রায় 80-র উপর সাপ কিন্তু প্রায় নির্বিষ। এবং কিছু ক্ষীণ বিষও আছে। ওই ক্ষীণ বিষ আর নির্বিষের ব্যাপারটা আমরা মেডিকেল টার্ম বাদ দিয়ে ব্যাপারটাকে ছেড়িয়ে দিলাম, মানে পুরোটাই নির্বিষের টার্মেই আনছি। কেন নির্বিষে আনছি? মানে হয়তো আমরা খাতায় কলমে তাকে আংশিক বিষ বা ক্ষীণ বিষ বলবো, কিন্তু নির্বিষ আমরা সাধারণ মানুষের জন্য এই কারণেই বলছি, ওই সাপের কামড়ে কিন্তু মানুষের মৃত্যু হবে না। সাধারণভাবে তাদের যে খাদ্য, টিকটিকি, পাখি, এদের মৃত্যু হতে পারে। যেমন আমি একটা কমন বলছি, লাউ ডগা। লাউ ডগা একটা ক্ষীণ বিষ, কিন্তু যদি মানুষকে কামড়ায়, মানুষের কোন রকম অসুবিধা হওয়ার কথা নয়। হলেও সামান্য একটু জ্বালা যন্ত্রণা বা বড় জোর জ্বর, মানে মানুষের মৃত্যুর কোনো কথাই নয় ক্ষীণ বিষের কামড়ে। তো সেই জন্য তাদেরকেও আমি নির্বিষের মানে দলেই রাখতে চাই। আপাতত ওরাও নির্বিষ হিসাবেই থাকুক মানুষের কাছে, কারণ মানুষের যেহেতু কোনো ভয় নেই। এবার যেটা বলার, এই নির্বিষ সাপেদের মধ্যে যেগুলো খুব প্রচলিত এবং মানুষের কন্ট্যাক্টে আসে, সেরকম কয়েকটা নিয়ে আমি আলোচনা আপাতত করব। প্রথমেই খুব কমন, যেটা মানে সবাই কালাচের সঙ্গে বা কমন ক্রেটের সঙ্গে গুলিয়ে ফেলি, সেটা হচ্ছে ঘরচিতি বা চিতিবরা। পুরোপুরি আলাদা, ছবিতে পুরোপুরি আলাদা কিভাবে করা যায় তার সমস্ত তথ্য আমি দিয়েছি। তারপরও তোমাদের বলছি, দেখো, কালাচ সাধারণভাবে কালো রঙের, আর চিতিবরা হচ্ছে বাদামি রঙের। এবং দাগে চলে আসি, কালাচের দাগগুলো খুব সরু চুরির মতো সাদা সাদা দাগ, আর চিতিবরার দাগগুলো একটু হলদেটে একটু চওড়া দাগ। আরো ভালো করে খেয়াল করব, কালাচের দাগগুলো এটা কিন্তু লেজের দিক থেকে আছে, মাথার দিকে সেই নেই। মাথার দিকে কালাচের কিন্তু ওই গোল দাগগুলো নেই, কিন্তু চিতিবরার দাগগুলো মাথার দিকে আছে, আবার লেজের দিকে নেই। এই দাগ দেখেই কিন্তু কালাচের সঙ্গে আমরা চিতিবরার পার্থক্য করলাম। চিতিবরার আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হতে পারে, ঘর চিতি, চিতিবরা, ঘর গিন্নি, বিভিন্ন নাম হতে পারে। তো সেই হিসাবে ঘর চিতি বা চিতিবরা কিন্তু একটা মানে পশ্চিমবঙ্গের অন্যতম নির্বিষ সাপ। যদিও অনেকের ধারণা চেটে দিলে বিষ হয়, দেখলে বিষ হয়, এরকম ভুলভাল ধারণা আছে। সাপ নিয়ে আমাদের ভুল ধারণাই বেশি। তো সম্পূর্ণ নির্বিষ, এর গুরুত্বও আছে। সাধারণভাবে বাড়িতে টিকটিকি জাতীয় কিছু খেয়ে আমাদের কিন্তু বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। মানে সম্পূর্ণ নির্বিষ, এদিকে না মারাটাই বুদ্ধিমানের কাজ হবে বলেই মনে করি, সেই বিষধরক বা নির্বিষ। যাই হোক, এটা ভয় পেয়ে তো মানুষ মারে, সেই ভয়ের জায়গা থেকে বলছি এটা সম্পূর্ণ নির্বিষ। আচ্ছা, এরপর চলে যাই আমরা আরো একটি সাধারণ মানে অতি পরিচিত সাপ, নাম হচ্ছে দাঁড়াস। কোনো জায়গায় এটা ঢ্যামনা নামেও পরিচিত, বা ঢ্যামন হিন্দির অপভ্রংশ হিসাবে এসেছে, সেই নামেও পরিচিত। যাই হোক, এই সাপটা বেশ বড় সড়ো এবং একদমই ওই গোখরোর মতোই গায়ের রং, মানে হালকা কালচেও হতে পারে, বাদামি হতে পারে, হালকা রং, মানে খুব একটা মানে রঙের পার্থক্য গোখরোর সঙ্গে খুব বেশি থাকে না। কিন্তু মানে বাকি সব কিছু অনেকটাই পার্থক্য। মুখের দিকটা যেমন সরু, মুখের দিকে দাগ গোখরোর মতো নয়, মানে গোখরোর কোনো ওইভাবে দাগ নেই, কিন্তু দাঁড়াসের আছে। এই সাপ সম্পর্কে আরো ভালো ব্যাপার যেটা, এই সাপ প্রথমত নির্বিষ, তার উপরও আমাদের বাড়ি আসে শুধু ইঁদুর খেতেই।
মানে প্রতিদিন ইঁদুর খেতে পারে এবং চাইলে একাধিক ইঁদুরও খেতে পারে দিনে। সেই হিসাবে এই সমস্ত সাপ যদি আমাদের বাড়িতে আসে, আমাদের কিন্তু ইঁদুরের থেকে আমরা বাঁচবো। এরপরে যে নির্বিষগুলো, সেগুলোর সঙ্গে মানুষের খুব বেশি সংঘাত নেই। সংঘাত নেই মানে মানুষের সংস্পর্শে সে সাধারণভাবে আসে তা নয়, তবুও প্রত্যেক কটা সাপকে আমরা ছবির মাধ্যমে দেখে নিচ্ছি স্ক্রিনে। তোমরা সেটা বিস্তারিত জানতে চাইলে পরে কমেন্ট বক্সে দিও, আমরা তার উত্তর দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আপাতত নির্বিষ নিয়ে আমরা এর বেশি আর আলোচনায় গেলাম না। আচ্ছা স্যার, আপনি তো ধরুন দীর্ঘদিন ধরে স্নেক বিভিন্ন জায়গা থেকে সাপ উদ্ধারের কাজ করেছেন, তো সেক্ষেত্রে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা যদি একটু ছোট করে বলেন। এই সাপ উদ্ধার নিয়ে বর্তমানে যেটা চলছে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ব্লগার, ইউটিউবার এরা কিন্তু ভালো রকম কাজ করছে, এবং কাজটা কতটা যুক্তিযুক্ত সে প্রশ্ন আমি তাদের করতে পারি, কিন্তু তারা বলতেই পারে যে আমাদের কাজে কেন বাধা দিচ্ছি। এবার আমার প্রশ্নটা যেটা থাকবে তাদের কাছে, যদি তারা কেউ দেখে যে সাপ রেস্কিউ করার অর্থ কি। সাপ রেস্কিউ মানে জাস্ট কারো বাড়িতে ঢুকেছে বা কোনো জালে আটকে গেছে, কোনোভাবে কোথাও আটকা পড়েছে, যেখানে মানুষ বা ওই প্রাণীটির কোনো সংঘাত তৈরি হয়েছে, সেই জায়গা থেকে তাকে মুক্ত করা। তার মানে এই নয় সাপটার কোনো ভিডিও বানানো, ভিডিও আমরা বানাতেই পারি, সেটা জাস্ট ওই উদ্ধার কার্যের সময়টুকুই ভিডিও বানানো। তাকে রাগিয়ে ফনা তুলিয়ে ভিডিও বানানো বা তাকে অন্য জায়গায় রিলিজ করার কিন্তু বিজ্ঞানের দিক থেকে কোনো গুরুত্বই নেই। আমরা একটা সাপকে ধরা যাক এই মুহূর্তে এই লোকেশনে ধরলাম এবং তাকে 5 কিমি দূরের একটা জঙ্গলে বা তথাকথিত কোনো জায়গায় গিয়ে আমি ছেড়ে এলাম। আমার প্রশ্ন তাদের কাছে, সাপটা কি আদৌ বাঁচবে? আমরা যে বড় বড় করে রেস্কিউয়ার কথাটা লিখলাম, সাপটা কি আদৌ তার স্বাভাবিক পরিবেশ পেয়ে তাকে বেঁচে গেল? এই প্রশ্নটা আমি তাদের কাছে রাখছি। এবার আমার যে ধারণা বা বিজ্ঞানের দিক থেকে যেটা মনে হয়, ওই সাপটি কিন্তু মারা যাবে, মারা যাওয়ার চান্সটাই বেশি। প্রথমত এদের ক্ষেত্রে এই মাইক্রো হ্যাবিটেট খুব গুরুত্বপূর্ণ। এই একটা লোকেশন 5 কিলোমিটার দূরত্ব, এটা মানুষ নয় যে সহজে ওখানে হ্যাবিটেটের সঙ্গে ম্যাচ করিয়ে নেবে। ওদের কিন্তু এই ম্যাচ করানোর ব্যাপারটা অনেকটা কম। তারা যে লোকেশনে ছিল সেই ব্যাপারটাই তারা কিন্তু ওই জায়গাতেই থাকতে অভ্যস্ত। এবার ধরা যাক আমি কালাজকেও যেখানে রিলিজ করছি সেখানেই কেউটেকে রিলিজ করছি, সেখানেই দানাসকে রিলিজ করছি, আমার রিলিজ স্পট গুলো একই হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, সেই জায়গার সংখ্যা বাড়তে থাকছে এবং তাদের মধ্যে সংঘাত হবে। খাদ্য খাদক সম্পর্ক আছে, হ্যাবিটেটের বাসস্থানের সম্পর্ক আছে, সেই জায়গায় কিন্তু তাদের মধ্যে সংঘাত হবে, তাদের মধ্যে লড়াই হবে, তাদের মধ্যে কিন্তু মৃত্যু হতে পারে। এবং আমি ধরা যাক আমি এই মুহূর্তে কোনো একটা লোকেশন, আমি তারকেশ্বরের লোকেশনের কথাই যদি বলি, তো ধরা যাক তারকেশ্বর লোকেশন থেকে আমি সাপ রেস্কিউ করছি এবং সমস্ত সাপ তারকেশ্বর থেকে 5 কিমি দূরে গিয়ে রিলিজ করছি। এটা কিন্তু কারো ব্যক্তিগত আক্রমণের জায়গা নয়। ধরা যাক আমি করছি, তাহলে তারকেশ্বরের সাপ সংখ্যা কমছে। তাহলে কি সাপের যে খাদ্যগুলো ছিল, তো সেগুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করব? ঠিক। বা সাপ যাদের খাদ্য ছিল, কোনো পাখিরও খাদ্য সাপ বা কোনো সাপের খাদ্য সাপ, তাদেরকে কিভাবে কন্ট্রোল করব? রেস্কিউ এই অর্থেই হওয়া উচিত যে জাস্ট কারো বাড়িতে ঢুকেছে বা কোনো জালে আটকেছে বা কোনোভাবে মানুষের সঙ্গে সংঘাতে এসছে, সেটাকে মুক্ত করে যত কাছে সম্ভব, সে বিষধর হোক বা নির্বিষ, তার সঙ্গে কিন্তু আমরা এত বছর ধরে চালিয়ে আসছি। তাদের সঙ্গে যদি সংসার কথাটা বলি, এত বছর ধরে সংসারই করে আসছি। একটা গোগ্র সাপকে যখন একটা পূর্ণবয়স্ক সাপকে ধরছি, ধরা যাক সে 10 বছর ধরে আমার এলাকায় আছে, আমি তাকে কেন 5 কিমি দূরে বা কেন 10 কিমি দূরে সরাবো? এর কোনো যুক্তি কোন রকম যুক্তি নেই আমাদের কাছে। আমি সবাইকেই অনুরোধ করব যে সাপ যদি উদ্ধারের কথা হয়, তাহলে উদ্ধারটা যেন জাস্ট যেখানে ঢুকেছে, যেখানে মানুষ ভয় পাচ্ছে, তাদেরকে বোঝান যে এই ব্যাপার, এবং যাকে যত তাড়াতাড়ি কাছাকাছি রিলিজ করে দেওয়া যায় বা মুক্ত করে দেওয়া যায়, সেটাকেই আমরা উদ্ধার বলেই মনে করি। বাকিগুলো খুব একটা উদ্ধার বলে মনে হয় না। এবার যেটা রেস্কিউ করতে গিয়ে, আমি সেই অর্থে রেস্কিউয়ার নয়, কিন্তু এই কাজের পার্ট একটা রেস্কিউ। রেস্কিউ করতে গিয়ে যেটা বুঝেছি, মানুষের মধ্যে ভয় আছে, অবশ্যই ভয় আছে, কামড়ের ভয় আছে, কিন্তু বেশিরভাগ সময়ই দেখেছি মানুষ আগেই সাপ মেরে দেওয়ার চেষ্টা, সাপ মেরে দিচ্ছে আর কি, মেরে দেয়। তো মেরে দিতে না পারলে তখন রেস্কিউ এর কথা আসে। বা আমাকে ইউটিউব ভিডিওতে দেখাবে, সেই চক্করে রেস্কিউ কলগুলো হয়। বেশিরভাগ রেস্কিউ কলই এটা হয়। তো তাদেরকে বারবার বোঝানো যে এটা আমাদের পরিবেশেরই অংশ সাপ, তাকে নিয়েই বাঁচতে হবে এবং তাকে ছাড়া বাঁচতে গেলে আমরাও বাঁচতে পারবো না। এই গুরুত্বগুলো আমি বলবো, সাপের কি গুরুত্ব। আপাতত রেস্কিউ পার্টে আসি, তারা ভয় পাচ্ছে এবং ভয়ের চক্করে তারা কোনোভাবেই বলছে যে এলাকায় সাপটা রাখলে হবে না। তো তাদেরকে কিন্তু কোনোভাবে বোঝাতে হবে যে এলাকাতেই থাকবে। আরো একটা ব্যাপার, আমরা রেস্কিউ কল তো করে দিলাম যে এখানে সাপ বেরিয়েছে আসুন, কিন্তু
তার যে একটা ন্যূনতম তাকে চেনার ব্যাপার, মানে সাপটাকে আগে চিনি, সাপটা আদেও আমার জন্য কোনোভাবেই ক্ষতিকর কিনা, বা সাপটাকে সময় দিলে এমনি বেরিয়ে যাবে। ধরা যাক একটা দাঁড়ার সাপ কোনো কারণে বাড়িতে ঢুকেছে, কারণটা এটাই সে একটা ইঁদুরকে কোনো কারণে ফলো করে ঢুকেছে, বা জানে এখানে ইঁদুর আছে, সেই ইঁদুর খেতে এসছে, ইঁদুর খাবে চলে যাবে, সেটার জন্য রেস্কিউ করার কোনো দরকার নেই, তার জন্য বড় একটা ভিডিও বানিয়ে কোনো রকম প্রচার করার দরকার নেই, জাস্ট নর্মাল খেত বেরিয়ে যেত। বা চিতি বাবাটা ঘরে ঢুকেছে, সে একটা টিকটিকে খাবে বলে খাবে, সে নর্মাল আবার তার বাসস্থানে চলে যাবে। তো আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তার মানে এই নয় যে আমরা সাপগুলোকে ধরে ধরে অন্য কোথাও পাঠিয়ে দেবো, এটা কিন্তু সবার ক্ষেত্রে বলা, মানে যারা রেস্কিউ কল দিচ্ছ তাদেরকেও বলার, আর যারা রেস্কিউ করছো তাদেরকে আমি সম্মান জানিয়েই বলছি যে এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। কোনোভাবেই মানে রেস্কিউ রিলিজের ডিস্টেন্স, মানে আমাদের হিসেবে 500 মিটার বারবার বলি আমরা যারা রেস্কিউ করি নিজেদের মধ্যে, তারা বলি 500 মিটারের মধ্যে রিলিজ করো। আর তোমরা সেটা একটু এদিক ওদিক করতে পারো, কিন্তু 500 মিটারটা কখনোই মানে 1 কিলোমিটার বেশি যেও না, তাহলে কিন্তু তাদের একটা হ্যাবিট্যাট প্রবলেম চলে আসবে। এই জায়গাটা মাথায় রাখবে। স্যার এবার আমার একটা ইন্টারেস্টিং প্রশ্ন, আমি স্টাডি করতে গিয়ে দেখছিলাম যে ধরুন অস্ট্রেলিয়া, তো অস্ট্রেলিয়ার সাথে আমি যদি একটু ভারতের তুলনা করি, অস্ট্রেলিয়ায় তো আমি যতদূর জানি ধরুন বিষধর সাপের পরিমাণটা বেশি বা সংখ্যাটা বেশি ভারতের থেকে, কিন্তু অদ্ভুতভাবে অস্ট্রেলিয়ায় আপনার মৃত্যুর হারটা কম। আবার মানে মানুষের মৃত্যু যদি বলি, আবার এখানে উল্টোটা, এখানে মানে বিষধর সাপের পার্সেন্টেজে কম কিন্তু মৃত্যুটা বেশি, এইটা স্যার কেন? এটা বলতে গেলে প্রথমেই মানে এক কথায় উত্তর দিতে গেলে যে এখনো আমরা কুসংস্কারে আচ্ছন্ন। একটু সত্যি আমি বিজ্ঞানের দিক থেকে একটু বলে নিই মানে কিরকম ব্যাপার। মানে অস্ট্রেলিয়ার মতো জায়গায় যেখানে যা সাপ পাওয়া যায় তার মানে প্রায় 85 ভাগ বিষধর সাপ, 85 ভাগ, মানে 100টার মধ্যে 85টা। তাও বিগত 10 বছর 20 বছরের যদি হিসাব আমরা দেখি, সেখানে বছরে মারা যায় মানে 3 বা তার কম, মানে 3-এর বেশি কিন্তু আমি কোনো বছর দেখিনি। 3 বা তার কম, মানে 1, 2, 3 বা 0 দেখা গেছে, মানে বছরে সাপের কামড়ে মৃত্যু 0। এটা কোনোদিন আমাদের এখানে হয়নি বা আগামীতেও হবে বলে আমরা মানে এই মুহূর্তে ভাবছি না। তো আমাদের এখানে ব্যাপারটা কিরকম, আমাদের এখানে ঠিক উল্টো, মানে বিষধর সাপ হচ্ছে 15%, মাত্র 15 ভাগ হচ্ছে বিষধর সাপ। তাও মারা যায় সরকারি হিসেবে প্রায় 58,000, প্রায় 58,000, এটা সরকারি হিসাব। একটু বলে নিই, যারা একটু জানো, সরকারি হিসেবের সঙ্গে সাপের কামড়ে মৃত্যুর প্রকৃত হিসাব কিন্তু অনেকটা পার্থক্য। আমি এক্সাক্ট ফিগার বলতে পারবো না, কিন্তু আমাদের ধারণা এর সামনে একটা 1 বসে গেলেও মানে সংখ্যাটা মনে হয় কম, মানে 58,000টা 1,58,000ও হতে পারে। কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যু দেখি বাড়িতে হয়ে যাচ্ছে, ওঝা বাড়িতে হয়ে যাচ্ছে। তো মৃত্যু যদি হাসপাতালে না হয় তা সেখানে সাপের কামড়ের ওই হিসাবেই আসে না, তাকে নর্মাল ডেথ হিসাবেই মানে তার ডেথ সার্টিফিকেট ওখানে ইস্যু করে দেওয়া হয়, মানে সেটা যে সাপের কামড়ে মৃত্যু সেটা একবারও মানে সরকারি হিসেবে আসে না। তো আমাদের এখানে মৃত্যুর পার্থক্যটা অনেক বেশি, মানে অস্ট্রেলিয়ার তুলনায় গেলে ওখানে 3, এখানে বছরে প্রায় 58,000, অনেকটাই পার্থক্য। তো এর জন্য প্রথম যে কারণটা এটা হচ্ছে এখনো কিছু কিছু যে আমরা রিপোর্ট পাই, মানে যে সার্ভে রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 60 ভাগ এখনো পর্যন্ত কিন্তু সরাসরি হাসপাতালে যেতে চাইছে না। তাদের এখনো বিশ্বাস কোনো ওঝা, কোনো গুণিন, কোনো মন্দির, কোনো মসজিদ, কোনো বাবা তারা নাকি ভালো করে দেবে। তো প্রথম কথা, ভালো কোনোভাবেই সম্ভব নয়। আমাদের যদি বাঁচতে হয় হসপিটালে যেতে হবে। এবার অনেকেই বলবেন না, ওকে তো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তাও কেন মারা গেল? একটু সময়টা খেয়াল করুন, তার কামড়ের সময় এবং হাসপাতালে ভর্তির সময়টার মধ্যে কতক্ষণের পার্থক্য আসছে? 2 ঘন্টা? তাহলে তো আমরা গোল্ডেন আওয়ারটাই নষ্ট করে ফেলেছি। মানে ডাক্তারি হিসাবে বলছে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে অন্তত এভিএসটা, প্রথম এভিএস মানে 10 ভায়াল এভিএস আমাদের শরীরে যাওয়া উচিত কামড়ের 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে। আমি 2 ঘন্টা পরে নিয়ে যাওয়া মানে তার মানে খুব বেশি কিছু ডাক্তারের করার নেই। এবার তা ক্ষেত্রেও মাঝে মধ্যে বেঁচে যায়। বেঁচে যাওয়ার কারণ হচ্ছে কতখানি বিষ প্রয়োগ হচ্ছে তো আমরা জানি না, ধরা যাক কম বিষ প্রয়োগ হলো, তো সেক্ষেত্রে রুগীর মানে সার্ভাইভ করার ক্ষমতাটা অনেক বেশি, অনেকটা টাইম পাবে সার্ভাইভ করতে। কিন্তু এখনো পর্যন্ত বিজ্ঞান এটা বলতে পারবে না যে আমায় কতখানি ভেনম ইনজেক্ট করেছে ওই সাপটি, আমার হাতে কতক্ষণ সময় আছে, এই ক্যালকুলেশনে কোনোভাবেই আসতে পারছি না। সেই হিসাবে আমায় যেটা চেষ্টা করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে স্থানীয় যে সরকারি হাসপাতাল আছে সেই হাসপাতালে যেতে হবে। এমনিতে প্রত্যেক কটা ব্লকে একটা করে সরকারি হাসপাতাল আছে, তো যেখানে ভর্তি হওয়াও সোজা, এবং অন্তত পশ্চিমবঙ্গের হিসাবে আমরা 1 ঘন্টার মধ্যে ইজিলি সেখানে পৌঁছতে পারি। অন্তত নিজের বাইক বা না থাকুক,
পাশাপাশি কাউকে বললে সে বাইকে পৌঁছে দেবে। তো সেই বাইকে করে নিয়ে যাওয়া যদি যায় তাহলে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছতে পারি, এবং ওই এভিএস চালানোর ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয়। এভিএস চললে আমরা খুব তাড়াতাড়ি সার্ভাইভ করতে পারবো। আর একটা ব্যাপার, এক্ষেত্রে রুগীকে শান্ত রাখতে হবে, রুগীকে ভয় পেতে দিলে হবে না, বা রুগীর নাড়াচাড়া যাতে কম হয় সেই জিনিসগুলোও খেয়াল রাখতে হবে। তো এই অনেকে স্যার নিয়ে যাওয়ার সময় সাপটাকে মেরে সঙ্গে নিয়ে চলে গেল, এটাও কোনো যৌক্তিকতা? কোনোভাবেই নয়, সাপ দেখে চিকিৎসা হয় না, সাপের কামড়ের লক্ষণ দেখে চিকিৎসা হয়। একটা ছোট্ট বলি, মোটামুটি রাতের দিকে চিতিবড়া এবং কালাচ দুটোই বেরোয়। ধরা যাক দুটোই আমার বিছানার কাছাকাছি এসছে, আমাকে কালাচে কামড়ালো এবং খুব তাড়াতাড়ি লুকিয়ে পড়লো, কিন্তু আমি যখন উঠে দেখলাম যে আমি একটা চিতিবড়া দেখলাম, চিতিবড়াটাকে মেরে ধরে যেমন করে নিয়ে গেলাম হাসপাতালে। হাসপাতালের ডাক্তারবাবু চিনলেন এটা চিতিবড়া নির্বিষ। তাহলে কি আমার চিকিৎসা হবে না? বা ঠিক উল্টোটা, আমায় চিতিবড়া কামড়েছে, আমি কালাচটা ধরে নিয়ে চলে গেলাম, আমার কি তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়ে যাবে? কোনোটাতেই উত্তর না। আমার চিকিৎসা শুরু হবে তখনই যখন আমার সাপের কামড়ের কোনো লক্ষণ দেখা যাবে। সেটা বিভিন্ন সাপের ক্ষেত্রে বিভিন্ন রকম, সেই লক্ষণগুলো যখনই দেখা দেবে তখনই চিকিৎসা শুরু হবে। মানে সাপ ধরে নিয়ে যাওয়া বা মেরে নিয়ে যাওয়া দুটোই প্রথমত সময় নষ্ট, কারণ আমরা রোজ রোজ কেউ সাপ ধরি না, সাধারণ মানুষের হিসেবে বলছি। আবার সাপ মারতে গেলে বা ধরতে গেলে একটা সময় গেল, এবং ধরতে গিয়ে যদি কামড় হয়, ধরা যাক প্রথম কামড়টা মারাত্মক ছিল না, মানে অল্প বিষ প্রয়োগ হয়েছিল বা বিষ প্রয়োগ হয়নি, দ্বিতীয় কামড়টা মারাত্মক হলো, তা তখন কিন্তু আমার ফল মারাত্মক হবে। যদি একটা বিষধর সাপ মানে তার সর্বোচ্চ মাত্রার বিষ প্রয়োগ করে, তার মানে আমার হাতে সময়টা কিন্তু কমে গেল। তো সেইগুলো না করে রুগীকে আগে হাসপাতাল নিয়ে যান, যারা উদ্ধার করে তাদেরকে খোঁজ দিন, মানে তাদেরকে খবর দিন, তারা এসে উদ্ধার করবে, বা বন দপ্তর আছে তার জন্য, যেটা করলে হয় সেটা করুন, কিন্তু রুগীকে আগে হাসপাতালে পাঠান, সাপটা না নিয়েই পাঠান, তারপর দেখা যাবে কি করা যেতে পারে। স্যার সাপের কামড় তাহলে আলটিমেটলি ধরুন একটা বিষধর সাপ কামড়ালো, বা এনি টাইপস অফ একটা, সে বুঝতে পারলো যে সাপ তাকে কামড়েছে, সে মাঠে কাজ করতে গিয়ে হোক বা যে কোনো ভাবে হোক, প্রাথমিকভাবে সেই মুহূর্তে তার কি করণীয়? সাপের কামড় হলে যদি বুঝতে পারি বা না পারি, আমাদের লক্ষ্য একটাই থাকবে, হাসপাতালে যেতে হবে। তো হাসপাতালে যাওয়ার আগে যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে রুগীকে কোনোভাবেই জড়িয়ে লাভ নেই। ধরা যাক আমাকে সাপে কামড়ালো, আমি দাদাকে বলবো দাদা আমার সাপে কামড়েছে, তাহলে কি করবে? দাদা যাও করে বাইক জোগাড় করবে, নিজের থাকুক বা কারো থেকে জোগাড় করবে, কারো একটা সাহায্য নিয়ে আমাকে বাইকের মাঝখানে বসিয়ে নিয়ে যাবে। এর মাঝখানে কোনো কাজ করা মানেই সেটা মানে আমাদের বর্তমান চিকিৎসা বিজ্ঞানের জন্য ভুল। প্রথম কথা, অনেকেই এখনো বিশ্বাস করেন বাঁধন দিতে হবে, এটা সরকারি বইতে লেখা রয়েছে, আমি তার বিরুদ্ধে গিয়েই বলছি যে বাঁধন দিলে কিন্তু জায়গাটা পচে যেতে পারে, ডাক্তারি ভাষায় যাকে গ্যাংগ্রিন বলে, এরকম গ্যাংগ্রিন কিন্তু ওই বাঁধন দেওয়ার ফলেই কিন্তু হয়। তাহলে বাঁধন ব্যাপারটা একবারই নয়। আবার সিনেমা সিরিয়াল এফেক্টে আমরা কি দেখি, যে ওখানে কেউ রক্ত চুষে নিয়ে চলে যাচ্ছে, মানে সে তার বিষ মুক্ত করে দিচ্ছে, এটাও সিনেমা সিরিয়ালে দেখায়। তো সিনেমা সিরিয়ালে বিশ্বাস করলে কিন্তু প্রথম কথা যাকে কামড়েছে সে মারা যাবে, এবং দ্বিতীয় কথা যে রক্ত চুষে নেবে তার শরীরেও কিন্তু বিষ প্রয়োগ হতে পারে। কিরকম ভাবে বিষ প্রয়োগ হতে পারে? ধরা যাক আমি রক্তটা চুষে নিচ্ছি এবং আমার মুখের মাড়ি থেকে শুরু করে পাকস্থলীর আগে পর্যন্ত কোথাও কোনো কাটা ক্ষত আছে, থাকতেই পারে, স্বাভাবিক এটা। তো সেই জায়গা থেকে কিন্তু বিষটা আমার শরীরে প্রবেশ করে যাবে, তাহলে কিন্তু আমারও বিষের প্রভাব দেখা দেবে, আমারও মৃত্যু হতে পারে। তাহলে এটাও একটা ভুল ধারণা, এটা করা যাবে না। তারপরে অনেকের ধারণা জায়গাটা কেটে দিলে রক্তটা বেরিয়ে গেলে বিষটা বেরিয়ে যাবে। হ্যাঁ, বিষ অল্প বেরোতে পারে, কিন্তু রক্তটা তো প্রচুর বেরিয়ে যাবে। ওই রক্ত প্রচুর বেরিয়ে গিয়ে তাকে আবার রক্ত দিতে হবে, এমনি রক্ত পাওয়া যায় না, মানে আমাদের যা যোগান আছে তার সঙ্গে চাহিদা কোনোদিনই মিটছে না। তো তার উপর রক্ত জোগাড় করা খুব একটা কষ্টকর ব্যাপার। এমনি তাকে আমি সাপের বিষের জন্য তার জন্য চিকিৎসা চলবে, আবার রক্ত, মানে দু হাতে দুটো, মানে নল দিয়ে, একটা নল দিয়ে বিষ চলবে, একটা নল দিয়ে রক্ত চলবে, এটা কি মানে খুব একটা সুবিধাজনক ব্যাপার? মানে এটাও করা যাবে না। আবার বিভিন্ন জায়গায় লেখা থাকে জায়গাটা ধুতে হবে, বরফ লাগাতে হবে, এগুলো ভুল ধারণা। প্রথম কথা সময় নষ্ট, তারপর রক্ত চলাচল বেরিয়ে গিয়ে কিন্তু বিষের প্রভাবটা দ্রুত দেখা দেবে, এগুলো করা যাবে না। আবার একটা, যেটা কোনোভাবেই কোনো মন্দির মসজিদ ওঝা বাড়ি, এখানে কিন্তু সময় নষ্ট, ইভেন কোনো ডাক্তারের কাছে যাওয়ারও দরকার নেই, কোনো নার্সিং হোমও নয়, মানে আমাদের সরকারের যে সমস্ত হাসপাতাল আছে, গ্রামীণ হাসপাতাল হোক বা সদর হাসপাতাল হোক, যা যা আছে, যেটা কাছে হবে সেই হাসপাতালেই যান। এখানে 24 ঘন্টা ডাক্তারবাবু থাকেন এবং 24 ঘন্টা যে কোনো দিন এভিএস মজুদ থাকে, এখানেই যান, এখানেই আপনার চিকিৎসা হবে এবং আপনি সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবেন। আপনার কোনো রকম ভয়ের কারণ নেই, আপনি হাসপাতাল পর্যন্ত তাকে নিয়ে যান, তারপর ডাক্তারবাবুকে বলুন আমার এই সমস্যা, যদি কোনো লক্ষণ দেখা যায় সেটা বলুন, যদি কোনো বলতে পারেন কি কামড়েছে না কামড়েছে, যা হয়েছে সেটুকুই বলুন,
আমি খেলতে গেছিলাম, তারপর থেকে আমি ঝিমিয়ে রয়েছি, আমার এখানটা জ্বলছে, তাই বলুন, কোন রকম ভাবে অবহেলা নয়। কামড় আমি ধরেই নেবো সাপের কামড় হয়েছে, মানে সাধারণ মানুষ ধরে নিক যে সাপের কামড় হয়েছে, তারা হাসপাতালে যাক। কিসের কামড় হয়েছে, কি করতে হবে সেটা ডাক্তার উপর ছেড়ে দিন। মানে আমরা আগে থেকেই কোন রকম সিদ্ধান্ত নিয়ে বসবো না। আর আমরা প্রায় স্যার এটার শেষ দিকে চলে এসেছি। আমার লাস্ট বা শেষের দিকের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। এগুলো তো সাপ কামড়ালে কি করতে হবে আপনি বললেন, সাপ যাতে না কামড়ায় তার জন্য কি করতে পারি? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এটা কোথাও কোথাও আপনি খুঁজে পাবেন না, কেউ কোনো বলবে না যে কি করলে আমায় সাপে কামড়াবে না। তো এর জন্য আমাদের জানা দরকার যে সাপগুলো কেন আমাদের কাছাকাছি চলে আসে, কেন সংঘাতটা হয়। তো সেই সংঘাতের কারণ দেখে আমরা যে জায়গাগুলো উদ্ধার করতে পেরেছি সেই জায়গাগুলো আমি সবাইকে জানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে, প্রথম কথা, বাড়িতে সাপ আসে মেনলি ইঁদুর, ব্যাঙ এই জাতীয় কিছু খেতে। তো বাড়ি ঘরদোর আমাকে পরিষ্কার রাখতে হবে। মানে পরিষ্কার বলে দিলাম এতটা সহজে, কথাটা পরিষ্কার শোনালেও কিন্তু তার জন্য অনেক খাটতে হবে। কি খাটতে হবে? মানে প্রতিদিন আমাকে জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে। এমন কিছু করে রাখবো না যাতে ইঁদুরের খাদ্য বাসস্থানের জায়গাটা থেকে যায়। তো এইটা থাকলেই কিন্তু ইঁদুর আমরা আটকাতে পারছি না, এবং ইঁদুর না আটকাতে পারলে সাপ আটকাবে না। এই যে অনেকেই কার্বলিক অ্যাসিডের একটা গন্ডি টেনে দেন যে কার্বলিক দিয়ে দিলে সাপ আসবে না। এটা কার্বলিক অ্যাসিডের বিক্রি বাড়ায়, আমাদের কোন রকম সুরক্ষা দেয় না। মানে কোনোভাবেই কার্বলিক দিয়ে কোন রকম সাপের বিপদ থেকে আমরা উদ্ধার পাবো না। তাহলে আমরা কি করব? বাড়িঘর তো পরিষ্কার এবং গুছিয়ে রাখবো, এটা প্রথম কথা। তারপর শুধু বাড়ি নয়, ধরুন বাড়ির পাশে আমি মনে হয় যে জিনিসগুলো পরে দাম পাবো বলে মনে হয় লোকের, কিছু আবর্জনা আমরা জড়ো করে রাখি। কবে কে কিনতে আসবে, হয়তো বহু মূল্যবান তার ব্যাপার, তো সেগুলো আমরা জড়ো করে রাখি। তো সেই জায়গায় কোনো কারণে ইঁদুর ব্যাঙ থেকে যেতে পারে, সে লাফিয়ে লাফিয়ে কোনো কারণে আমার ঘরে ঢুকে গেল, তাকে পিছু পিছু করতে কিন্তু আমার সাপটাও চলে আসতে পারে। মানে বাড়ির আশেপাশগুলোও পরিষ্কার রাখবো। যেগুলো ব্যবহার করি সাধারণভাবে, কল, পুকুর পাড়, কুয়ো, যাই হোক না কেন, বা রাস্তাঘাট, সেগুলো কিন্তু নিজেদের দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। মানে বারবার ঘর এবং ঘরের বাইরে পরিষ্কার। তারপরে সেটা হচ্ছে রাতের বেলা বা সন্ধ্যের পরই বলবো, যখনই কোথাও বেরোবো, সেটা চেনা রাস্তা হোক বা অচেনা রাস্তা, আমরা কিন্তু টর্চ নিয়ে বেরোবো। এই টর্চটা আস্তে আস্তে আমরা কিন্তু হারিয়ে ফেলছি। মানে আগে কিন্তু প্রত্যেক কটা বাড়িতে টর্চ থাকতো, এখন কিন্তু সেই জায়গাটা অনেকটা কমে গেছে। টর্চ নিয়ে বেরোলে, টর্চ যদি আমি জ্বালিয়ে যাই, তাহলে প্রথম কথা সাপটাকে আমি দেখতে পেয়ে যাবো। ধরা যাক রাস্তায় সাপটা বেরিয়েছে, আমি একটা দূরত্ব থেকে দেখতে পেয়ে গেলাম। তো দেখতে পেয়ে যাওয়ার পর তো আর কামড় হবে না। যদি আমি ধরতে যাই সেটা আলাদা ব্যাপার, কিন্তু সাপ দেখতে পেয়ে যাওয়ার পর, ধরা যাক আমার থেকে 20 মিটার দূরে সাপ আছে, খুব বেশি দূরের কথাও বলছি না, বা আমার থেকে 5 মিটার দূরেও সাপটা রয়েছে, সেখান থেকে কিন্তু সাপটা আমায় কামড়াতে আসবে না। আমি কি করবো? একটু নিরাপদ দূরত্বটা বজায় রাখবো, সাপটাকে সময় দেবো, সাপটা এমনিই চলে যাবে, বা একটু পিছিয়ে এসে কোথাও অপেক্ষা করবো, সাপ কিন্তু এমনিই চলে যাবে, সাপের সঙ্গে আমার সংঘাতটা হবে না। আর একটা জায়গা, কোথায় হাত দিচ্ছেন বা কোথায় হাত দিচ্ছে একটু একটু সাবধানে। মানে যে জায়গা আমি দেখতে পাচ্ছি না, ধরা যাক আমি খেলছিলাম, খেলার ক্রিকেট বলটা গিয়ে পড়লো একটা ঝোপের দিকে, একটা কচু বনের ওখানে, আমি আন্দাজ মতো বলটাই তুলে আনলাম। বলটা তোলার সময় মনে হলো কিছু একটা লেগেছে, খেলার ঘরে ভুলে গেলাম, কিন্তু ওখানে তো সাপ থাকতেই পারে। আমি বল তুলতে গেছি মানে তারও একটা নড়াচড়াতে সে কামড় দিতে পারে, আমি যেটা খেয়াল করিনি। তার মানে আমি যদি তারপর আধ ঘন্টা খেলে নিই, তাহলে কিন্তু মানে ডাক্তাররা খুব বেশি কিছু কাজ করার জায়গা পাবে না, কারণ আমি কিন্তু মানে পরিশ্রম করছিলাম ওই সময়, যথেষ্ট নড়াচড়া করেছি। তাহলে যেখানে দেখতে পাচ্ছি না, ধরা যাক আমি কোনো একটা জায়গা, মানে আমাকে একটু সরিয়ে দেখতে হবে, ধরো রাতের বেলা আমায় কাঠ দরকার, আমি কাঠের জায়গা থেকে একটা কাঠ নিয়ে এলাম, বা কিছু একটা দরকার যেটা আমি দেখতে পাচ্ছি না, সেই জায়গাতে কিন্তু হাত দেবো না। কি করব? আলো জেলে, দরকারে টর্চ জেলে, দরকারে কোনো লাঠি বা আমাদের চলতি ভাষায় আঁকড়ো বা আঁকশি দিয়ে সরিয়ে তারপর সেখানে হাত দেবো। মানে যেখানে দেখতে পাবো সেরকম জায়গায় হাত দেবো, দেখতে পাচ্ছি না, হাত দেবো না। তো এক্ষেত্রে কিন্তু অনেকটাই আমরা সাপের কামড় এড়িয়ে যাই। আরো একটা জায়গা, সেটা হচ্ছে অবশ্যই মশারি টাঙিয়ে শুতে হবে। এটা কালাচের ক্ষেত্রেও বলেছি, এক্ষেত্রে আবারও বলবো, যে কোনো সাপের ক্ষেত্রেই আমাদের কিন্তু মশারি ভালোভাবে টাঙাতে হবে, ভালোভাবে গুঁজতে হবে, এবং মশারি টাঙানোর আগে বিছানা ভালোভাবে ঝেড়ে নিতে হবে, তাহলে কিন্তু আর সাপটা ঢুকতে পারে না। আরো একটা জায়গা সাপের আমাদের কামড় হয়, সেটা হচ্ছে চাষ জমি। এই চাষ জমিতে যেহেতু ইঁদুর ব্যাঙ থাকে, সেই হিসাবে সাপ থাকবে, এটা স্বাভাবিক। তো আমাদের চেষ্টা করতে হবে দিনের আলোয় কাজ করে নিতে। ধরা যাক ধান কাটছিল কেউ, সন্ধে হয়ে এসছে, সে ভাবলো আর কয়েকটা ধান আছে, কেটে নিয়েই চলে যাই। এটা সময়ের ব্যাপার, মানে তার আর একদিন সময় নষ্ট হতে পারে, কিন্তু এই সময়ের থেকে তো আমার জীবনের মূল্য কম নয়। ধরা যাক অন্ধকারে, মানে সন্ধ্যের পর থেকে বিষধর সাপটা মোটামুটি মানে মাঠে চলে আসতে পারে, ইঁদুর খেতে বা যাবে। ধরা যাক সাপটা ওখানে ছিল, কোনো কারণে কাটতে গিয়ে সাপটা আমায় কামড়ে দিতে পারে, বা এখন মনে হতে পারে যে আমি একটু ভোর ভোর গিয়ে ধানটা রুয়ে দিই,
তো আমি চোখে দেখতে পাচ্ছি না, সেই সময় গিয়ে রুয়ে দিলাম, আমার জমি রেডি করা ছিল, তো ওই সময় সাপ থাকতে পারে, কামড় হতে পারে। বা যখন আমি খড়ের বোঝাটা তুলছি, আমি না দেখেই তুলে নিচ্ছি, আমি জানি তুলতে পারবো, তুলে নিচ্ছি, কিন্তু তলায় তো কোনোভাবে সাপ থাকতে পারে বা খড়ের গাদার মধ্যে কোথাও ঢুকে থাকতে পারে। এই জায়গাগুলো কিন্তু একটু সাবধানে, মানে কোনো জায়গা দেখতে পাচ্ছি না মানে আমি ধরে নিতে পারি সাপ থাকতে পারে, তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। গামবুট কি use করা যেতে অবশ্যই পারে? গামবুট ব্যবহার করতে পারেন, তবে হ্যাঁ, এই আমাদের এলাকায় যে গামবুট পাওয়া যায়, চন্দ্রবড়ার কামড় কিন্তু তাতে আটকাতে পারে না। তা সেই হিসেবে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। যেমন চন্দ্রবড়ার ক্ষেত্রে বলছি, তাকে যদি মানে সে বুঝতে পারে বিপদ আছে, সে কিন্তু তার আওয়াজের মাধ্যমে বুঝিয়ে দেবে। মানে আমি যতখানি দেখতে পাচ্ছি ততখানি কাজ করবো, যদি দেখতে না পাই দরকার একটু লাঠি দিয়ে নাড়িয়ে দিলাম, তাহলে সে তার বিপদ বুঝে সরে যেতে পারে, নাহলে তার আওয়াজে বুঝিয়ে দিতে পারে। গামবুট অবশ্যই ব্যবহার করতে বলবো, কিন্তু গামবুটটাও যে খুব একটা মানে গামবুট পরে ফেললাম মানে আমি নিশ্চিন্ত তা কিন্তু নয়, সেই হিসাবে আমাকে সাবধানে কাজ করতে হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে টোটাল এতক্ষণ স্যার সময় দিয়ে ভিডিওটা বা এতজনকে সচেতন করলেন। আমার যারা ছাত্রছাত্রী তোমরা আছো তারা বটেই, এবং অনেক যারা জেনারেল অডিয়েন্সও যারা দেখলেন, আশা করি আপনারা অনেকটাই উপকার পেয়েছেন। এগুলো একটু সতর্ক থাকবেন। আর এরপরও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি বা স্যার সেইটার রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং গ্রিনমেটসকেও অসংখ্য ধন্যবাদ।